স্বাগত জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে আমাদের নিয়মিত এই আয়োজন। আপনাদের সাথে আছি আমি তাহিয়া রুবাইয়াত অপলা। আর আজকে আমার সাথে আলোচনার জন্য অনলাইনে যুক্ত আছেন সাউথ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর শফিকুর রহমান, এবং আমার সাথে আরো যুক্ত আছেন স্ট্যান্ডার্ড এক্সপ্রেসের সিইও এবং পলিটিক্যাল অ্যানালিস্ট মোহাম্মদ মালেক। দুজন অতিথিকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে আজকের দিনের বাছাই করা সংবাদগুলোর একাংশ দর্শকদেরকে জানিয়ে আসতে চাই। নিউ ইয়র্ক সিটির ডেমোক্রেটিক মেয়র প্রাইমারিতে জয় পাওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আক্রোশে পড়েছেন জোহরান মামদানি। বুধবার সামাজিক মাধ্যমে তাকে উন্মাদ কমিউনিস্ট বলে মন্তব্য করেন প্রেসিডেন্ট। তিনি আরো বলেন, এই প্রার্থীকে সমর্থন দিয়ে সীমা লঙ্ঘন করেছেন ডেমোক্রেটরা। প্রাইমারিতে জয়ী হয়ে নিউ ইয়র্ক সিটির মেয়র হওয়ার পথে এক ধাপ এগিয়ে গেছেন মামদানি। এ বিষয়ে বর্তমান মেয়র এবং স্বতন্ত্র প্রার্থী এরিক অ্যাডামস বলেন, স্টেট অ্যাসেম্বলিম্যান মামদানি মেয়র হিসেবে কতখানি সফল হবেন তা নিয়ে সন্দেহ থেকেই যায়। এদিকে নিউ ইয়র্ক সিটির ডেমোক্রেটিক মেয়র প্রার্থী জোহরান মামদানির বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রচারণা শুরুর ঘোষণা দিয়েছেন বর্তমান মেয়র এরিক অ্যাডামস। তবে তিনি লড়বেন ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী হয়ে। বৃহস্পতিবার আনুষ্ঠানিক এই ঘোষণায় তিনি মামদানিকে প্রতিহত করার ঘোষণা দেন। এদিকে প্রাইমারিতে হারলেও নির্বাচন করার পরিকল্পনা করছেন অ্যান্ড্রু কুমো। ফলে সিটি মেয়র নির্বাচনের হিসেব অনেকটাই জটিল হয়ে উঠতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আজকের দিনের আরো একটি আলোচিত সংবাদ থাকছে ইরান প্রসঙ্গ। ইরানের পারমাণবিক স্থাপনায় আমেরিকার হামলা আগে ইউরেনিয়াম সরানোর বিষয়ে কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি করেছে হোয়াইট হাউস। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট জানান, ইরানের সঙ্গে পরমাণু চুক্তি করার লক্ষ্যে যোগাযোগ বজায় রেখেছেন প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসন। একই সঙ্গে প্রেস সেক্রেটারি আরো জানান, গোয়েন্দা প্রতিবেদন ফাঁসের উৎস এখনো অজানা থাকলেও কংগ্রেসের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় সীমিত করার কথা ভাবছে হোয়াইট হাউস। এছাড়া আমেরিকার হামলাকে ব্যর্থ দাবি করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির বক্তব্যকে মান বাঁচানোর প্রচেষ্টা বলে আখ্যায়িত করেছেন লেভিট। অন্যদিকে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির পর নানা গুঞ্জনের অবসান ঘটিয়ে বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ভাষণে তিনি দাবি করেন, আমেরিকা না জড়ালে ইসরায়েলকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া সম্ভব হতো। খামেনি আরো বলেন, ইহুদিবাদীরা অনেক উচ্চবাচ্য করলেও ইরানের ধাক্কায় তারা পতনের দ্বার প্রান্তে চলে এসেছে। এ সময় ইরানি জনগণের অসাধারণ একতাকে অভিনন্দন জানান তিনি। খামেনি বলেন, ইরানের বিরুদ্ধে কেউ যদি আবারও আগ্রাসন চালানোর চেষ্টা করে তাহলে এর জন্য চড়া মূল্য দিতে হবে। এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করতে চাই। দুজন অতিথি আমার সঙ্গে রয়েছেন। প্রথমেই ডক্টর শফিকুর রহমান, আপনাকে দিয়ে শুরু করি। নিউ ইয়র্ক সিটিতে ডেমোক্রেটিক প্রাইমারিতে জোহরান মামদানির বিজয় দেখলাম আমরা, এবং এর পরপরই আসলে ডোনাল্ড ট্রাম্প তাকে আসলে যেভাবে আক্রমণ করলেন, এই বিষয়গুলো নিয়ে তো আপনার পর্যালোচনা শুনবো। তার আগে একটু আপনার কাছ থেকে জানার চেষ্টা করব যে জোহরান মামদানির এই বিজয়টা কি আসলে ডেমোক্রেটদের কিংবা জোহরান মামদানির যে প্রচারণা, সেই প্রচারণার সফলতা হিসেবে দেখছেন, নাকি গত কয়েক মাসে আসলে রিপাবলিকানরা যা করেছে কিংবা ডোনাল্ড ট্রাম্পের যে নীতিগত বিষয়গুলো ছিল, যে পলিসিগুলো ছিল, সেইটার ব্যর্থতা হিসেবে দেখছেন? এটা দুটোই, শুধু তাই নয়, এছাড়াও আমাদের একটু দেখতে হবে, সেটা হচ্ছে যে এটার কনটেক্সটটা কি। এটা একটা বিপ্লব। নিউ ইয়র্ক শহরের মেয়র, নিউ ইয়র্কের গভর্নরের চেয়েও ইম্পর্টেন্ট সমস্ত ও আমেরিকার 50টা স্টেটের ভেতরে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট মেয়র হচ্ছেন নিউ ইয়র্ক সিটির মেয়র। শুধু তাই না, পলিটিক্যালি, কালচারালি, সোশ্যালি একটা ডিজাইন পাওয়া যায় যে নিউ ইয়র্ক শহরের মেয়র কে এবং কি করেন এবং কোথায়, মানে তার পলিসি কি এবং কিভাবে কাজ করে। কারণ নিউ ইয়র্ক হচ্ছে এন্ট্রি টু আমেরিকা। এখন নিউ ইয়র্কের মেয়রের যে এই যে বিপ্লবী একটা পরিবেশ এবং একটা সিচুয়েশন হয়েছে, এটা আমরা 2 মাস 3 মাস আগেও কেউ বিশ্বাস করিনি। আমরা আলোচনা করেছি বিভিন্নভাবে, কিন্তু 2 মাস আগেও আমরা বিশ্বাস করতে পারিনি যে হঠাৎ করে এইরকম একটা বিবর্তন, একটা মানে রেভলিউশনারি চেঞ্জ এখানে হয়ে যাবে। তো আমি যেটা কনটেক্সটের কথা বলছিলাম, এই কনটেক্সটটা দেখতে হবে যে
আমেরিকায় একটা স্ট্রাকচারাল, একটা কাঠামোগত পরিবর্তন আসছে। পরিবর্তন এসছে প্রথম ওবামা যখন প্রেসিডেন্ট হন তখন, তার আগে। অর্থাৎ ওবামা প্রেসিডেন্ট হয়েছেন সাদা এবং ক্রিশ্চিয়ান এবং ট্রেডিশনাল যে আমেরিকান ওয়েজ অ্যান্ড ভ্যালুস, এগুলো ইমিগ্রেন্টসদের উপরে চড়িয়ে দেওয়ার যে একটা টেন্ডেন্সি ছিল, সেই টেন্ডেন্সির কারণে এই ওবামা পপুলার হয়েছে এবং প্রেসিডেন্ট হয়েছে। তারপরে ওবামা 8 বছর থাকার পরে আবার আমেরিকান সোশিও পলিটিক্যাল কালচারাল স্ট্রাকচার, রেশিয়াল স্ট্রাকচার, ভোটিং প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, যার জন্য ট্রাম্প সুযোগ পেয়েছে প্রেসিডেন্ট হওয়ার। এই যে একটা পরিবর্তন, স্ট্রাকচারাল পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনটা আমরা যেটা বলছিলাম যে সাদারা নাম্বারে কমে যাচ্ছে এবং তারা একটা ফিয়ার থিওরির ভেতরে আসছে যে আমরা মেজরিটি থাকবো না। সত্যি কথা এটা যে এখন একসময় তারা 92, 80, 85 এরকম ছিল, এখন তারা 62, 64 সাদা আমেরিকানরা। এখন সাদা আমেরিকানরা আগামী 30 বছরে মেজরিটির নিচে মাইনরিটি হয়ে যাবে এবং সারা আমেরিকায় সব রকম ইমিগ্রেন্টস এবং ইন্টারন্যাশনাল কমিউনিটি, কালচারাল কমিউনিটি, ধর্মীয় কমিউনিটি এমনভাবে একটা রিঅর্গানাইজেশন হবে যেটা এটা ইমিগ্রেশনের জন্য, যার জন্য আমরা দেখতে পাচ্ছি ট্রাম্প ইমিগ্রেশনকে একেবারে নাম্বার 1 টার্গেট করে হিট করার চেষ্টা করছে। এখন আমি যেটা বলছি সেটা হচ্ছে যে নিউ ইয়র্কে এও একটা পরিবর্তন এসছে এবং একটা বিপ্লবী পরিবর্তন, যেটা নিউ ইয়র্কের হঠাৎ করে একজন মুসলমান ইয়াং 33 বছরের ইয়াং ছেলে, যে আফ্রিকা, ইন্ডিয়া এবং আফ্রিকার অরিজিন, কোনো যুক্তি, লজিক্যাল, কালচারাল, হিস্টোরিক্যাল কোনো কনটেক্সট নেই, আমরা পাই না। তার মধ্যেও আলহামদুলিল্লাহ একটা সুন্দর পরিবেশ তৈরি হয়ে উনি ইলেকশনে জিতে গেছেন। এই যে একটা একটা বিপ্লবিক পরিবর্তন ওখানে হয়েছে, এটা নিউ ইয়র্ক সিটিতে, এটা কিন্তু লস অ্যাঞ্জেলেসে, হিউস্টনে, শিকাগোতে বা অন্য জায়গায় সেই রকম ভাবে হয়নি, যেটা নিউ ইয়র্কের ক্যারেক্টার এবং ডেমোগ্রাফিক ফরম্যাট এবং ধরন ভিন্ন ধরনের। তারপর হচ্ছে নিউ ইয়র্ক স্টেট ডেমোক্রেটিক স্টেট এবং নিউ ইয়র্ক এন্টি ট্রাম্প। এই যে এন্টি ট্রাম্প এবং এন্টি রিপাবলিকান ফ্যাক্টরটা, এটা বড় রকম ভাবে এখানে মানে প্রমাণিত হয়েছে এবং এই ভূমিকাটা পালন করেছে। এরপরে যেটা ফ্যাক্টর সেটা হচ্ছে জুইশ ফ্যাক্টর। আমেরিকার বড় রকম কনসেন্ট্রেশন জুজরা হচ্ছে নিউ ইয়র্কে। এই যে নিউ ইয়র্কের জুদের ভোট যে মামদানি পাবেন, এটা কিন্তু অনেকে প্রথমে আশা করেনি, কিন্তু অনেক জুইশ লিডার তাকে এগিয়ে এসছে তাকে সাপোর্ট করার জন্য। এটার একটা বড় রকম পয়েন্ট হচ্ছে ইসরায়েল এবং গাজা। আমরা বিভিন্ন ইউনিভার্সিটিতে দেখেছি, আমেরিকার সব জায়গায় দেখেছি, আমাদের ছোট্ট শহর সেখানেও, এখানে 1.5 লক্ষ 2 লক্ষ লোক, এখানেও বড় রকম আন্দোলন হয়েছে ইউনিভার্সিটির বেস এ গাজার পক্ষে, ইসরায়েলের বিরুদ্ধে। এই যে একটা পলিটিক্যাল কনসিয়াস এবং গাজাকে যে যেভাবে মারছে, এখন আমরা দেখতে পাচ্ছি খাবার নিতে গিয়ে তারা প্রতিদিন মানুষ মারছে। এই যে একটা পরিবেশ সারা পৃথিবীতে, আমি যেটা বলছিলাম যে একটা বিপ্লবী পরিবর্তন আমরা জুদের ভেতরে, আমেরিকার ভেতরে, নিউ ইয়র্কের ভেতরে হয়েছে, এটার একটা বড় রেজাল্ট এবং ইম্প্যাক্ট হচ্ছে এই মামদানির ইলেকশন, আমার কাছে যেটা মনে হয়েছে। এখন জুদের ভেতরে ভাগ হয়ে যাবে। আমরা জানি জুদের ইয়াংরা যারা শিক্ষিত, তারা তাদের মা বাবাকে, ছাত্ররা জুইশ ফ্যামিলিতে, তারা মা বাবাকে নিয়ে বলেছে তোমরা ভোট দেবে আমার মামদানিকে, আমরা পরিবর্তন চাই, আমরা এইরকম ট্রেডিশনাল কালচার আর পুরোনো দিনের ধর্ম, পুরোনো দিনের ইতিহাস, পুরোনো দিনের আমেরিকা চাই না, আমরা নতুন বিবর্তিত
পরিবর্তিত আমেরিকা চাই। এই যে একটা নতুন রিভাইভাল এসছে, এটার রেজাল্ট হচ্ছে মামদানি। এখন ট্রাম্পের কথায় যদি আসি, সেকেন্ড পয়েন্টটা সেটা হচ্ছে যে ট্রাম্প তো আমরা জানি ট্রাম্পের ক্যারেক্টার কি। উনি রাজা, উনি মানে কমান্ড অ্যান্ড কন্ট্রোল। তার বিরুদ্ধে, তার মতের বিরুদ্ধে, তার ফিলোসফিক্যাল আইডিয়ার বিরুদ্ধে অন্য কেউ জিতুক, আসুক বা কোনো সুযোগ পাক, এটা তিনি একেবারেই চান না এবং বিশ্বাস করেন না। উনি যে সুযোগ করে যে কমান্ড অ্যান্ড কন্ট্রোল করার চেষ্টা করছেন, যেটা আমরা লস অ্যাঞ্জেলেসে দেখেছি, উনি পলিটিক্যালি পারেননি বলে আর্মি দিয়ে, পুলিশ দিয়ে, অন্য দিয়ে, ন্যাশনাল গার্ড দিয়ে তারা চেষ্টা করেছে ইমিগ্রেশনের নামে। ওটাও তার, আমার কাছে যেটা আমি ইন্টারপ্রেট করি, এটা কমান্ড অ্যান্ড কন্ট্রোল। সে নিউ ইয়র্ককে কন্ট্রোল করার চেষ্টা করছিল। উনি অরিজিনালি নিউ ইয়র্কের প্রেসিডেন্ট ট্রাম্প। নিউ ইয়র্ক থেকে তাকে সরে যেতে হয়েছে বিভিন্ন কারণে, পলিটিক্যাল, সোশ্যাল, তার ইকোনমিক কারণে এবং সবকিছু, তার প্রপার্টি সবকিছু। ট্রাম্প ফ্যাক্টর ইজ এ মেজর ফ্যাক্টর ইন নিউ ইয়র্ক। এখন ট্রাম্পের এই কন্ট্রোলের ভেতরে, যেখানে উনি মনে করেন সারা পৃথিবী কন্ট্রোল করেন। উনি এই যে নেটো কনফারেন্সে গেছেন, ওখানে দেখে এসেছি যেভাবে উনি কথাবার্তা বলেছেন এবং যেভাবে করেন। এর আগে উনি যেটা করেছেন এই প্যারিসে গিয়ে, অন্য জায়গায় গিয়ে, ওনার এই ইউরোপিয়ান ইউনিয়নের সাথে যে সম্পর্ক, নেটোর সাথে যে সম্পর্ক, অন্য দেশে, জাপান, অস্ট্রেলিয়া, মানে ওয়েস্টার্ন ফিলসফিতে যারা বিশ্বাস করে, ফ্রি ডেমোক্রেসি, ফ্রি ক্যাপিটালিজম, ফ্রি ইকোনমিতে, এই ধরনের স্টেট এবং কালচারাল এনভায়রনমেন্ট যেখানে রয়েছে, সেখানে উনি 1 নম্বর প্রধান রাজা, এটা তার ধারণা। সেখানে আরেকজনকে, অন্য ধর্মের, অন্য জাতির, অন্য ভাষার, অন্য কন্টিনেন্টের এসে নিউ ইয়র্ক কন্ট্রোল করবে, এটা তার কাছে কিছুতেই অ্যাকসেপ্টেবল নয়। সেই জন্য তিনি শুধু এখন না, এখন উনি বলতে শুরু করেছেন, এরপরে উনি বিভিন্নভাবে ব্যবহার করবেন, যেন রিয়েল ইলেকশন যখন নভেম্বরে হবে, সেখানে তার একটা বড় রকম ভূমিকা থাকবে বলে আমার মনে হয়। জি, মোহাম্মদ মালিক, ডক্টর শফিকুর রহমান যেটি বলছিলেন যে রিপাবলিকানদের সাথে মামদানিকে বেশ ভালো রকম লড়াই করেই নির্বাচনে অংশগ্রহণ করতে হবে সামনের দিনগুলোতে, কিংবা জয়লাভ করতে হবে, কিংবা জয়লাভ যদি তিনি করেই ফেলেন, তাহলে পরবর্তীতে তার যে পরিকল্পনা, নির্বাচনী প্রতিশ্রুতি, সেটি বাস্তবায়ন করতে গেলেও তাকে বেশ বেগ পেতে হবে, কারণ রিপাবলিকানরা তার বিপক্ষে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প তার বিপক্ষে বেশ ভালোভাবেই দাঁড়াবেন। ইন অ্যাডিশন, মামদানিকে তো ডেমোক্রেটদের একাংশের সঙ্গেও লড়াই করতে হবে। ডেমোক্রেটদের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ রয়েছে, কারাপশনের অভিযোগ রয়েছে, বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ রয়েছে, যেগুলোর সাথে মামদানির পলিসি কিংবা যেগুলোর সাথে মামদানির প্রতিশ্রুতি অনেক ক্ষেত্রে সাংঘর্ষিক চিন্তা ভাবনা কিংবা আদর্শের জায়গাটা, রাজনৈতিক মতাদর্শের জায়গাটাও অনেক বেশি সাংঘর্ষিক। আপনার কাছে আসলে কি মনে হয়, চ্যালেঞ্জের জায়গাটা কি অনেক বেশি না? দেখুন, ধন্যবাদ। তো আমি আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনার ওই শফিক ভাই যে আলোচনাটি করলেন, তার সঙ্গে দু একটি পয়েন্ট শুধু করতে চাই, তারপরে আমি এই প্রশ্নের উত্তর দেব। সেটি হলো যে ট্রাম্প কেন এতটা চটে গেলেন মামদানি প্রাইমারিতে দিতে যাওয়ার কারণে। সেটি আমি শুধু অ্যাড করি, শফিক ভাই অনেক কিছু বলে গেছেন। সেটি হলো যে নিউ ইয়র্ক হলো সবচেয়ে বড় সেঞ্চুয়ারি সিটি আমেরিকাতে। তো ট্রাম্পের প্রধান, অর্থাৎ 1 নম্বর এজেন্ডা কি? সমস্ত অবৈধ অভিবাসীদের বের করে দেওয়া আমেরিকা থেকে। এটা কিন্তু একদম তার ক্র্যাশ প্রোগ্রাম হলো এটি। এবং আমরা যদি স্মরণ করি, তাহলে দেখতে পারবো যে ট্রাম্প যখন নির্বাচিত হলেন, তখন কিন্তু আসেননি। নির্বাচন পরপরই নিউ ইয়র্কের ডেমোক্রেটিক গভর্নর এরিক অ্যাডামস, ইনি কিন্তু লাগাতে যে ট্রাম্পের সঙ্গে দেখা করেন এবং দেখা করে তিনি এই অবৈধ অভিবাসীদের বের করে দেওয়ার ব্যাপারে সমস্ত রকম সহযোগিতা করবেন বলে প্রতিশ্রুতি দেন ট্রাম্পকে। তাহলে ট্রাম্প এতে কিন্তু অত্যন্ত খুশি হন এরিক্সের উপর এবং এরিক্সের ভূয়সী প্রশংসা করেন। আসলে মূল কথাটি হলো যে
নিউ ইয়র্ক সবচেয়ে বড় সেন্সরি সিটি। যদি ট্রাম্পের যে ইমিগ্রেশন পলিসি, সেই পলিসিকে যদি আপনি একেবারে ফ্রুটফুলি এক্সিকিউট করতে চান, তাহলে নিউ ইয়র্কের প্রশাসনের সহযোগিতা দরকার, কারণ নিউ ইয়র্কে কিন্তু সবচেয়ে বড় সেন্সরি সিটি। কাজে ট্রাম্প চাইবেন কোনটি? নিউ ইয়র্কে এমন একজন গভর্নর, হয় রিপাবলিকান পার্টির গভর্নর যে ট্রাম্পের কথা অনুযায়ী কাজ করবে, অথবা ডেমোক্রেটিক যদি কোনো গভর্নর হয়, সে ট্রাম্পের এই নীতিকে একেবারে কনফ্রন্টেশন না, যে একেবারে সমর্থন না করুক, কনফ্রন্টেশন তেমন যাবে না, এরকম একটা গভর্নর তিনি চাইছিলেন। কিন্তু যখন এই সবাইকে অবাক করে দিয়ে মামদানি প্রাইমারিতে জিতে গেলেন, তখন কিন্তু ট্রাম্প দারুণভাবে একটা আশাহত হলেন যে মামদানি যদি নিউ ইয়র্ক সিটির গভর্নর হয়, তাহলে তার যে ইমিগ্রেশন যে এডুকেশনের যে ব্যাপারটি, এটি আসলে ওইভাবে সফল হবে না। মামদানি সকল বিষয়ে তার সঙ্গে কনফ্রন্টেশন করবে। এটি কিন্তু তার খেপে যাওয়ার মূল কারণ। যে কারণে দেখবেন যে এবার এরিক অ্যাডামস কেন স্বতন্ত্র থেকে ইলেকশন করছেন, তিনি ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিতে আসলেন না কেন? বিকজ অফ তিনি ইলেকশন করবেন ট্রাম্পের ব্লেসিংস নিয়ে। কাজে ট্রাম্প চাচ্ছেন যে মামদানির সাথে ইলেকশন করে এরিক অ্যাডামস যেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে জিতে যান, এবং তাহলে তার জন্য কাজটি সহজ হবে। গেল এক। নাম্বার টু হলো যে ট্রাম্পের যে নীতি বা আদর্শ, সেটা কি রকম? আমরা দেখি তিনি বর্ণবাদী, তিনি অনেক ক্ষেত্রে সাম্প্রদায়িক, উনি হোয়াইটদের বাইরে, তার কথা হলো তিনি 3 ধরনের সুপ্রিমেসি চান আমেরিকাতে। একটা হলো হোয়াইট সুপ্রিমেসি, একটা ক্রিশ্চিয়ান সুপ্রিমেসি। তো এই যে সুপ্রিমেসি গুলো রাখতে গেলে তাকে এমন একজন লোক দরকার, যে লোক, আরেকজন হলো মানে স্ট্রং কনজারভেটিভ। এরকম এই 3 ধরনের বৈশিষ্ট্য যার থাকবে, তিনি ট্রাম্পের প্রিয়। কিন্তু মামদানি কিন্তু দেখেন সব এই 3টির সম্পূর্ণ বিপরীত। তিনি সোশ্যালিস্ট, তিনি স্ট্রং প্যালেস্টাইন সাপোর্টার, এবং তিনি দেখেন কার কথা বলেছেন? সাধারণ মানুষের কথা বলেছেন। মামদানির ক্যাম্পেইন যদি আপনি দেখেন, অবাক হয়ে যাবেন তার ক্যাম্পেইনের যে 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 মানে এইগুলো, মানে কি বলবো এটাকে, আবেদন ভোটারদের প্রতি। তিনি কয়েকটা জিনিসকে খুব সামনে হাইলাইট করে নিয়ে আসছেন। একটা জিনিস কি করেছেন, যে মানুষের দারিদ্রতা। তিনি বলেছেন যে নিউ ইয়র্কের প্রতি 4 জন মানুষের মধ্যে 1 জন হলো দরিদ্র সীমার নিচে বসবাস করে। তিনি কি বলেছেন? 5 লাখ শিশু প্রতি রাতে না খেয়ে ঘুমোতে যায় নিউ ইয়র্ক শহরে। এরকম একটা শহরে বিবরণ তিনি তুলে ধরেছেন। আবার কি প্রতিশ্রুতি দিয়েছেন? যে ফ্রি ট্রান্সপোর্টের ব্যবস্থা করবেন। তিনি রেন্ট ইনক্রিজটাকে ফ্রিজ করে দিবেন, অ্যাফোর্ডেবল হাউসিং ব্যবস্থা করবেন। তিনি বড়দের প্রতি ট্যাক্স হাই করবেন, এবং সিটি ফান্ডেড গ্রোসারি চেইন গ্রোসারি স্টোর চালু করবেন তিনি। এই বিষয়গুলো কিন্তু পুরোপুরি একেবারে প্রো পিপল, জনগণের, একেবারে নিউ ইয়র্কের যে দরিদ্র জনগণ আছে তাদেরকে প্রাণের দাবি এটা, তাদের সাথে, তাদের আত্মার সাথে তার কথাগুলো মিলে গেছে। যে কারণে যে বিষয়টি দাঁড়াইছে, যে যারা দরিদ্র সীমায় আছে বা নিম্নবিত্ত মধ্যবিত্ত লোক, যারা জেএনজি বা এডুকেটেড ইয়াং যারা, এবং প্যালেস্টাইন সাপোর্টার যারা, তারা সব এক হয়ে গেছে। এই যে একটা পোলারাইজেশন নতুন, আমি মনে করি যে আমেরিকার রাজনীতির একটা ডাইমেনশন, এটা নিউ ডাইমেনশন, যে সোশ্যালিস্ট ফর্মে সাধারণ পিপুলকে মানে একত্রিত করে একটা মুভমেন্ট, যেটা যাচ্ছে ডেমোক্রেটিক পার্টির নিউ মুভমেন্ট ধরতে পারেন একটা। এবং এর যে প্রভাবটা, এই প্রভাবটা ফেলবে কোথায়? পরবর্তীতে ইমিডিয়েটলি আফটার দিস আরো 2টা ইলেকশন কিন্তু সামনে আছে, এই মেয়রাল ইলেকশন। একটা হলো আপনার ইয়েতে, ভার্জিনিয়াতে, তো আরেকটা হলো নিউ জার্সিতে। তো এইগুলোর উপর প্রভাব ফেলবে পরবর্তীতে, যেটা মধ্যবর্তী নির্বাচন পর্যন্ত যেতে পারে। তো এই বিষয়গুলোকে ট্রাম্পকে ভাবিয়ে তুলেছে, এবং তিনি আতঙ্কিত হয়েছেন। মানে যে এটা প্রগ্রেসিভ আপস্টার্ট যেটা দেখেছেন নিউ ইয়র্কে, এই আপস্টার্টের যে ডাইমেনশনটা, এটা যদি সারা আমেরিকাতে প্রভাব ফেলে, তাহলে রিপাবলিকান পার্টির জন্য একটি মারাত্মক ঝুঁকি তৈরি করবে সামনের দিনগুলোতে। তো এই বিষয়গুলোই ট্রাম্প বিরক্ত এবং তার প্রতি উত্তেজিত হবার কারণ। আর এবার আপনার মূল প্রশ্নে আসি, যে ডেমোক্রেটিক পার্টির যারা প্রগ্রেসিভ ঘরানা বা সেন্ট্রিস্ট যারা,
তারা কিন্তু মামদানিকে সমর্থন করেছে। আপনি দেখেন যে টপ লিডিং ডেমোক্রেট যারা আছে নিউ ইয়র্কে, আপনি গভর্নর কেতি হকুল, চাক সোমার মাইনরিটি লিডার, এবং হাউসের হাকিম জেফরিস, ইভেন আলেকজান্ডার ওকাসিও, ওইদিকে বার্নি সেন্টার, সবাই কিন্তু সমর্থন করেছে এবার এই ইয়েকে, মামদানিকে। তো কিন্তু যারা ওই যে মানে একেবারে ডেমোক্রেটিক পার্টি করলেও মানে এলাইন টু ফার রাইট, তারা তো এই যে প্রগ্রেসিভ আপস্ট্রাক্টকে পছন্দ করে না, হোক তার নিজের পার্টি, কারণ তারা তো মনে প্রাণে ওই ডান গ্যাসার লোক। ডেমোক্রেটদের কথা বলছে, যেটা আপনি যে প্রশ্নটা মূল প্রশ্ন ছিল, যে কারণে তারা চিন্তা করে দেখেছে যদি এটি হয় তাহলে তো ডেমোক্রেটিক পার্টির মধ্যে একটা নিউ পোলারাইজেশন আসবে, এবং সেখানে যারা রাইটিস্ট আছে তারা কোণঠাসা হয়ে যাবে। দলের ভিতরে ইয়াং, এডুকেটেড এবং প্রগ্রেসিভ, মানে যেটা বার্নি স্যান্ডার্সের অনুসারী বলা হয় যাদেরকে, তাদের আপরাইজ হবে। এটিতে তারা, যারা কনজারভেটিভ ডেমোক্রেট, তারা কিন্তু একটা আতঙ্কিত হয়েছে, যে কারণে তারা কিন্তু খুশি হতে পারেনি। যেমন ধরেন ওবামার সময় যিনি ট্রেজারি সেক্রেটারি ছিলেন, তিনি কিন্তু কি বলেছেন একেবারে, মানে আই এম অ্যালার্মড অ্যাবাউট দি ফিউচার অফ দি পার্টি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য কান্ট্রি। উনি মামদানির প্রাইমারি জেতাতে উনি ডেমোক্রেটিক পার্টি এবং অ্যাজ এ হোল কান্ট্রি সম্পর্কে খুব আতঙ্কিত হয়ে গেছেন, যে দেশটি ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আবার দেখেন যে সেন্ট্রিস্ট গ্রুপ আছে ডেমোক্রেটিকদের, তাদের যে কো ফাউন্ডার ম্যাট বেনেট, তিনি কি বলেছেন যে মামদানির আইডিয়া গুলো ব্যাড, তার আইডিয়া, তার যে ধারণা, তার যে পলিটিক্যাল যে আইডিয়াস গুলো ইজ ভেরি ব্যাড। আবার কি বলেছেন, অ্যান্ড তার যে সোশ্যালিস্টদের সঙ্গে ঘনিষ্ঠতা, এটি ভেরি মাচ ডেঞ্জারাস ফর দি পার্টি। তো ন্যাচারালি ট্রাম্প যে কারণে চাচ্ছেন না, মামদানিকে পছন্দ করতে পারছেন না, তাকে আপনার 100% কমিউনিস্ট লুনাটিক বলছেন, ঠিক ট্রাম্পের ঘরানার লোক যারা ডেমোক্রেটিক পার্টিতে আছে, রাইটিস্ট গ্রুপ যারা আছে, কিংবা সাম সেন্ট্রিস্ট ডেমোক্রেট যারা আছে, তারাও কিন্তু এই যে প্রগ্রেসিভ আপস্টার্টটাকে পছন্দ করতে পারছে না, যে কারণে তারা মামদানিকে পছন্দ করেনি। কিন্তু ওই যে আমি বললাম যে পিপল যারা, মানে ভোটারদের যে ব্যাপক অংশ, সাধারণ জনগণ, যারা নিম্ন মধ্যবিত্ত প্রান্তিক জনগোষ্ঠী, শিক্ষিত জনগোষ্ঠী, এবং যারা ইমিগ্রেন্ট পিপল যারা, তারা কিন্তু মামদানির পক্ষে আছে। তো এই যে এই একটা পোলারাইজেশন বা মামদানির ইলেকশনের মাধ্যমে যে একটা প্রগ্রেসিভ আপস্টার্ট হলো, এই দুটির মধ্যে একটা দ্বন্দ্ব, যেমন রিপাবলিকান পার্টির সঙ্গে মামদানির হবে, তেমনি ভাবে তার দলের ভিতরেও যারা রাইটিস্ট আছে তাদের সঙ্গে একটা দ্বন্দ্ব শেষ পর্যন্ত থাকবে। এবং এটা আগামী নির্বাচনেও, যেটি তো প্রাইমারি, সামনে যে নভেম্বরে নির্বাচন হবে, সে নির্বাচনেরও কিন্তু এটার একটা ব্যাপক প্রভাব পড়বে বলে আমার মনে হয়। জি, পরিস্থিতি অনেক জটিল হয়ে যাবে। এবং এখানে একটা পয়েন্ট একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে অ্যান্ড্রু কোমো, ওনার ফ্যাক্টরটা, উনিও তো ওর ভেতরে রয়েছেন। এখন উনি কোন দিকে যাবেন, উনি প্রথমে সারেন্ডার করে দিয়েছিলেন, এখন আবার উনি ক্যান্ডিডেট হওয়ার সম্ভাবনা এসছে। তো এই যে একটা ম্যাট্রিক্স এখন তৈরি হচ্ছে, এটা একটু কমপ্লেক্সিটিটাকে অনেক মানে বাড়িয়ে দেবে। ফলে এরিক অ্যাডামস কতটুকু পপুলার হবে, কি মানে অ্যান্ড্রু কোমোর দিকে যাবে, এটা একটা বড় রকম, মানে ডেমোক্রেটিক পার্টির একটা বড় রকম ক্রাইসিস। আমরা জানি ডেমোক্রেটিক পার্টির এখন চেয়ারম্যান, তাদের ন্যাশনাল কমিটি, তাদের হাইলি ডিসঅর্গানাইজ, তাদের ভাইস প্রেসিডেন্ট, যে স্টুডেন্ট ভাইস প্রেসিডেন্ট আন্দোলন লিড করেছে, উনি রিজাইন করেছে। কাজে ডেমোক্রেটিক পার্টির ন্যাশনাল কমিটির ভেতরেও একটা ক্রাইসিস এবং চলছে। আর এই ফ্যাক্টর তো একটা বড় রকম এডিশনাল ফ্যাক্টর হিসেবে কাজ করবে বলে আমার মনে হয়। জি, ডক্টর শফিকুর রহমান একটু যুক্ত করবেন কিনা, মামদানির ইমিগ্রেশন স্ট্যাটাস চেক করে তাকে মানে যাচাই বাছাই করে তাকে দেশে পাঠিয়ে দেওয়ার দাবি উঠেছে রিপাবলিকানদের পক্ষ থেকে। আপনার কাছে কি মনে হয় যে সামনের দিনগুলোতে এই যে নানাবিধ অভিযোগ করা, নানাবিধ হেনস্থা করা, কিংবা রাজনীতিতে সম্প্রতি আমরা আমেরিকার রাজনীতিতে যে বিষয়গুলো দেখছি, যে বিভিন্ন রকমের ক্ষমতার প্রয়োগ কিংবা অপপ্রয়োগের মাধ্যমে কাউকে হয়রানি করা, সেগুলো কি সামনের দিনগুলোতে আরো বাড়বে কিনা?
আরো বাড়বে বলেই আমার মনে হয়, কারণ অপোজিশনাল ফোর্স ডেমোক্রেটিক সাপোর্টে এবং অন্যদের ইন্ডিপেন্ডেন্ট গ্রুপে একটা বড় রকম চ্যালেঞ্জ ট্রাম্পের জন্য আসছে, এগিয়ে আসছে। ট্রাম্পের যে স্ট্র্যাটেজি পলিসি, এটা রিপাবলিকান পার্টির ভেতরেও অনেকে পছন্দ করছে না। সেই জন্য একটা জেনারেল পাবলিক ওপিনিয়ন তৈরি হচ্ছে ট্রাম্পের বিরুদ্ধে। এখানে আমরা দেখেছি লস অ্যাঞ্জেলেসের ডেমোক্রেটিক সেনেটরকে তারা অ্যারেস্ট করেছে, ধরেছে, মেরেছে, মাটিতে বসিয়ে দিতে। আমরা দেখেছি নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল না, ব্র্যাড ল্যান্ডারকে। তাকে অ্যারেস্ট করেছে। এই যে বিভিন্ন রকম ভাবে ইলেক্টেড অফিসিয়ালদের অ্যাটাক করা, অ্যারেস্ট করা, এবং জজদের বিরুদ্ধে আজ পর্যন্ত এইরকম ভাবে একটা অর্গানাইজ এফোর্ট ট্রাম্প যেভাবে নিয়েছে কোনো প্রেসিডেন্ট নেয়নি। কারণ আমেরিকায় 3টি ভাগ আমরা পরিষ্কারভাবে জানি, লেজিসলেটিভ, এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি, এবং তিনজনেরই সমান পাওয়ার, ব্যালেন্স পাওয়ার রয়েছে আমেরিকার ভেতরে। এখন এক্সিকিউটিভ পাওয়ার যদি লেজিসলেটিভ পাওয়ারকে বা জুডিশিয়ারি পাওয়ারকে ওভারকাম করে এবং ওটাকে কন্ট্রোল করতে শুরু করে, তখন একটা কনস্টিটিউশনাল ক্রাইসিস হতে পারে। আপনারা যদি কংগ্রেসকে দেখেন, সিনেট এবং হাউস, এই ট্রাম্প আসার পরে কোনো রকম বড় রকম আইন, বড় রকম ইনিশিয়েটিভ, বড় রকম আলোচনা, ডিসকাশন, সেশন কিচ্ছু করেনি। ডেমোক্রেটরাও করেনি, রিপাবলিকানরা তো করেনি একেবারে। তো এই যে একটা ক্রাইসিস এবং জুডিশিয়ারির উপরে যে চ্যালেঞ্জ করার চেষ্টা করছে পরপর কন্টিনিউয়াসলি, এগুলোতে জুডিশিয়ারি যদি ভয় পেয়ে যায় বা যদি লেজিসলেটিভ অর্গানাইজেশন বা সেকশন ব্রাঞ্চ যদি ভয় পেয়ে যায়, উইক হয়ে যায়, তাহলে এই ধরনের অপারেশন আরো চলবে। এরপরে যেসব ডেমোক্রেটিক স্টেট রয়েছে তাদের গভর্নরদের প্রতি, যেসব জায়গায় মেয়র রয়েছে, যেখানে সেনেটর রয়েছে, কংগ্রেসম্যান রয়েছে, এই ধরনের মানে অ্যাটাক চলবে। শুধু এটা নয়, যেখানে ব্যবসায়ী রয়েছে, যারা ডেমোক্রেটিক পার্টিকে বা ট্রাম্পের বিরুদ্ধে যারা কন্ট্রিবিউট করে, যারা টাকা পয়সা দেয় বা সাপোর্ট করে, এদের বিরুদ্ধেও সে বিভিন্ন রকম লিগাল এবং ইললিগাল অ্যাকশন নেবে বলে আমার ধারণা হচ্ছে। কারণ উনি তার পপুলারিটি আস্তে আস্তে কমে যাচ্ছে। এখন তার পপুলারিটি রিপাবলিকান পার্টির ভেতরেও অনেক কমে গেছে। সেই জন্য উনি, আমি যেটা আগে বলছিলাম, কমান্ড অ্যান্ড কন্ট্রোল, এবং আমি যা বলবো তাই হবে, যেটা আমরা ইরানের ব্যাপারে আমরা আলোচনা করব, দেখতে পাবো যে উনি হঠাৎ করে এমন একটা কিছু বলে ফেলেছেন যেটা তার সিকিউরিটি ডিপার্টমেন্ট এবং সিআইএ রা সাপোর্ট করে না। তো কাজে উনি বেশ চ্যালেঞ্জের ভেতরে আছেন এবং ওনার বয়স বাড়ছে, তার কাজকর্মের ভেতরে, তার ফেসের ভেতরে দেখতে পাবেন যে এইরকম স্ট্রেসের ভেতরে দিয়ে উনি যাচ্ছেন। জি, ডক্টর শফিকুর রহমান, আপনি যে বিষয়টি বলছিলেন, বিচার বিভাগের ওপর নির্বাহী বিভাগের এক ধরনের হস্তক্ষেপ আমরা বর্তমান সময়ে দেখছি, বারবার দেখছি, নানান রকম সমালোচনার মুখেও আসলে দেখছি, এবং সেটার আসলে প্রতিক্রিয়াগুলো আসলে ভিন্ন ভিন্ন ভাবে সামনে আসছে, এবং অনেক ক্ষেত্রে আসলে এমন কিছু ফলাফল আসে যেটা আসলে আমেরিকার ইতিহাসে অভূতপূর্বই বলা যায়। এই সংক্রান্ত প্রশ্নের উত্তর আমি মোহাম্মদ মালেকের কাছ থেকে নিব, তবে একটি বিরতির সময় হয়ে গেছে। আমি বিরতি থেকে ফিরে আসলে আলোচনা আবারও চালাতে চাই। দুজন অতিথি সঙ্গেই থাকবেন, দর্শক আপনারাও সঙ্গেই থাকুন। আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। প্রফেসর ডক্টর শফিকুর রহমান এবং মোহাম্মদ মালেক, দুজন পলিটিক্যাল অ্যানালিস্ট আমার সঙ্গে আছেন। মোহাম্মদ মালেক, বিরতিতে যাবার আগে প্রশ্ন রেখেছিলাম, সেটি আসলে শেষ করতে চাই। বিচার বিভাগ সহ বিভিন্ন বিভাগের উপর নির্বাহী বিভাগের এক ধরনের হস্তক্ষেপ রয়েছে, কিংবা ক্ষমতার প্রয়োগে আসলে অনেক কিছুই করা হচ্ছে। সামনের দিনগুলোতে আসলে জোহরান মামদানিও এই প্যাচের মধ্যে পড়বেন বলে কোনো আশঙ্কা করছেন কিনা? হ্যাঁ, অবশ্যই আশঙ্কা তো আছেই।
আমেরিকাতে একটি আইন আছে যেটা বলে কমিউনিস্ট কন্ট্রোল অ্যাক্ট। এটি 1954-এ প্রেসিডেন্ট আইসেন আওয়ার যখন ছিলেন তখন এই কমিউনিস্ট কন্ট্রোল অ্যাক্টটি আইনে পরিণত হয় এবং সেই আইনের উদ্দেশ্য দুটি, একটিতে কমিউনিস্ট পার্টিকে ব্যান করা হয় এবং যারা কমিউনিস্ট চিন্তা চেতনার বা রাজনীতিতে কমিউনিজমের কথা বলবেন তাদেরকে যে কোনো মানে পাবলিক সার্ভিস থেকে বিরত রাখার ব্যাপারে এই আইনে ক্ষমতা দেওয়া আছে কমিউনিস্ট কন্ট্রোল অ্যাক্টে। এখন মামদানি যদি নির্বাচিত হন তাহলে তো তিনি একটি পাবলিক অফিসে পাবলিক সার্ভেন্ট হিসাবে কাজ করবেন, কাজেই ওই আইনের আওতায় তাকে এই দায়িত্ব থেকে মানে অপসারণ করা যায় কিনা সেটি নিয়ে কাজ হতে পারে। এবং তার আলামত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নিউ ইয়র্কের যেটা নিউ ইয়র্ক ইয়াং রিপাবলিকান ক্লাব তারা দাবি করেছে কমিউনিস্ট কন্ট্রোল অ্যাক্টের মাধ্যমে মামদানির সিটিজেনশিপ রিভোক করা হোক এবং তাকে ডিপোর্ট করা হোক। তো এই যে দাবিটা এখন উঠেছে, এটি যদি মামদানি নিউ ইয়র্ক সিটির মেয়র হতে পারেন তাহলে আরো কিন্তু শক্তিশালী হবে দাবিটি। আর বর্তমানে যে হোয়াইট হাউস বা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন তারা কিন্তু নানাভাবে চাচ্ছে তাদের যে এজেন্ডাগুলো সেগুলো বাস্তবায়ন আইনি প্রক্রিয়ার বাইরে অনেকটা অগণতান্ত্রিক ভাবে ফেসিস্ট কায়দায় রাজকীয় কায়দায় কিন্তু বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছে। কারণ ওই যেটি শফিক ভাই বলছিলেন, আমেরিকা তো একটা চেক অ্যান্ড ব্যালেন্সের জায়গা, যেখানে তিনটা শাখা পরস্পরকে ব্যালেন্স করে আমেরিকাতে গণতন্ত্রকে সুসংগত করে। সেটি যেন না করা, তাহলে তো তার এজেন্ডাগুলো যেগুলো অগণতান্ত্রিক কিংবা বেআইনি সেগুলো বাস্তবায়ন করতে পারবেন না। সেই জন্য লেজিসলেটিভ শাখার উপরে এবং এই মানে বিচার বিভাগের উপরে নানা রকম হস্তক্ষেপ করে কিংবা নানা রকম ভীতিকর অবস্থা একটা সৃষ্টি করে ট্রাম্প প্রশাসন চাচ্ছে তার এজেন্ডাগুলো অগণতান্ত্রিক প্রক্রিয়ায় বের করে বা বাস্তবায়িত করার জন্য। স্বাভাবিক তো বললেনই যে যেভাবে আমরা ক্যালিফোর্নিয়ার সিনেটরকে মানে উপর দেখলাম হামলা করেছে, তাকে মাটিতে ফেলে দিয়ে তাকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে, একজন স্টেট ইউএসএ সিনেটর, নট স্টেট সিনেটর, তাই না, তিনি 100 জনের একজন, তাকে যেভাবে হেনস্থা করা হয়েছে। এর কিছুদিন আগে নিশ্চয়ই আমাদের সবার মনে আছে নিউ ইয়র্কের কংগ্রেসম্যানকে অ্যারেস্ট করে নিয়ে এলো, নিউ ইয়র্কের মেয়রকেও অ্যারেস্ট করা হয়েছিল কিন্তু, তাই না? কাজে তারা তো নির্বাচিত কংগ্রেসম্যান এবং মেয়র, তাদেরকে অ্যারেস্ট করেছে কিন্তু। তো এই কাজে ভবিষ্যতে যে মামদানির মতো লোকের উপরে এই ধরনের নির্যাতন আসবে না সেই গ্যারান্টি কেউ দিতে পারে না, এবং সেটাই স্বাভাবিক এবং সেটি হবে। আর তার জন্য যেটি ডেমোক্রেটিক পার্টিরও উচিত হবে তাদের দলীয়ভাবে একটা দলীয় শৃঙ্খলাটাকে ঠিক রেখে দলের যে ঐক্যবদ্ধ থেকে ট্রাম্পের এই সমস্ত বেআইনি এবং অগণতান্ত্রিক কাজগুলোকে প্রতিহত করা। তা না হলে ট্রাম্প যেভাবে চাইছেন সেভাবে তার অনেকগুলো এজেন্ডা জোর করে করিয়ে নিতে পারেন। মোহাম্মদ মালেক একটু যুক্ত করবেন কিনা? আপনি বলছিলেন ডেমোক্রেটিক পার্টির যে ঐক্যবদ্ধতার কথা বলছিলেন, আপনার কাছে কি মনে হয় বর্তমানে আসলে ডেমোক্রেটিক পার্টির যে অবস্থা, পার্টিতে আসলেই একদম উচ্চ পর্যায়ে নেতৃত্ব দেওয়ার মতো এমন কেউ আছেন যে একসাথে পার্টিকে সুসংগঠিত করে রাখবে, কিংবা পার্টির উপরে যেই সমস্যাগুলো আসবে কিংবা যেই সংকটগুলো সৃষ্টি হবে সেটাকে প্রতিহত করতে পারবে? কারণ সম্প্রতি সময় আমরা দেখেছি যে ডেমোক্রেটিক পার্টির বেশ বড় বড় অনেক নেতা কিংবা জনপ্রতিনিধির সাথে অনেক রকমের ঘটনা ঘটেছে, কিন্তু দলের পক্ষ থেকে আসলে সেই রকম কোনো প্রতিক্রিয়া আমরা পাইনি। আমি যেটা মনে করি সেটা হলো যে এই ডেমোক্রেটিক পার্টি দেখেন প্রত্যেক দলের ভিতরে কিন্তু নানা রকম পোলারাইজেশন থাকবে, নানা রকম উপদল গ্রুপ থাকবেই, মতাদর্শ থাকবেই। আর ডেমোক্রেটিক পার্টির মধ্যে বৈচিত্র্যময় মতাদর্শের সমাহার বেশি। তো আমি মনে করি যে তেমন বড় রকম কিছু নেই। তার কারণে আমরা কিন্তু নিউ ইয়র্ক সিটির এই নির্বাচনেই দেখুন কুমুর মতো একজন হেভিওয়েট প্রার্থী ছিলেন যিনি গভর্নর ছিলেন এখানে। তারপর কিন্তু নিউ ইয়র্ক স্টেটের না শুধু একদম আমেরিকার যারা বড়, যেমন ধরেন সিনেটর চাক শুমার কিংবা হাকিম জেফ্রিস থেকে শুরু করে সবাই কিন্তু ঐক্যবদ্ধ থেকে মামদানিকে সমর্থন করেছেন, তারা কিন্তু কুমুকে সমর্থন করেননি। তো আমি মনে করি যে এই বর্তমানে রিপাবলিকান পার্টি এবং ডেমোক্রেটিক পার্টির যে অবস্থা
তাতে এই ডেমোক্রেটিক পার্টি বরং একটু সুসংহত রাদার দ্যান রিপাবলিকান পার্টি। কারণ রিপাবলিকান পার্টির মধ্যে কিন্তু অলরেডি একটা বিরোধ ভিতরে ভিতরে মানে পুঞ্জীভূত হচ্ছে, এবং এটি কিন্তু বাস্ট হবেই যে কোনো সময়। তো আমি আশাবাদী যে ডেমোক্রেটিক পার্টির মধ্যে মতভেদ থাকবে, কিন্তু ফাইনালি যে এরা মানে চূড়ান্ত মেট্রো লেভেলে যে তারা যে বিভক্ত হবে, সেটি আমি এই মুহূর্তে আশঙ্কা দেখছি না। জি, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, একদম শেষ মিনিটে ডক্টর শফিকুর রহমান যদি কিছু যুক্ত করতে চান, একদম এক মিনিটে। আমি যেটা যুক্ত করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখানে প্রসপেক্টিভ মেয়র মামদানির একটা বড় রকম ভূমিকা রয়েছে। ওনাকে এগিয়ে আসতে হবে ডেমোক্রেটিক পার্টির লিডারশিপের সাথে বসতে, আলোচনা করতে, কথা বলতে, এবং শুধু নিউ ইয়র্ক ডেমোক্রেটিক পার্টি না, আমি জাতীয় ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির কথা বলছি। যে কেন মার্টিন, আমরা অনেকেই জানি না ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কে, ভাইস চেয়ারম্যান কে, 5 জন ভাইস চেয়ারম্যান, 200 মেম্বার, এদের সবার সাথে বসে তাকে একটা নতুন রকম আলোচনায় আসতে হবে যে আমি ডেমোক্রেটিক পার্টির সোশ্যালিস্ট এজেন্ডা রয়েছে, কিন্তু আমি অনেক কিছু ব্যাপারে আমি তোমাদের সাথে সবার সাথে একসাথে হয়ে কাজ করব। এই যে একটা এগ্রিমেন্ট, এবং তার কাছ থেকে ফুল ফ্লেজেড ন্যাশনাল সাপোর্ট, অন্য যে ডিভিশনগুলো রয়েছে এই ডিভিশনগুলোরও সাপোর্ট ন্যাশনাল কমিটি অর্গানাইজ করে নিউ ইয়র্কের মামদানির উপরে সাপোর্ট দিতে হবে। সেই জন্য তার নিজের যে একটা ভূমিকা আছে এটাই, এবং ওখানকার যেসব কমিটি রয়েছে, নিউ ইয়র্কের ডেমোক্রেটিক পার্টি, নিউ ইয়র্কের যারা অপোজ করছে, তাদের সাথে একটা কম্প্রোমাইজ মাইন্ড নিয়ে তাকে কিছুটা এগিয়ে যেতে হবে এই ইলেকশনের জন্য। এটা একটা ওয়ে, এবং এটা পলিটিক্সে হয়, রাজনীতিতে আমরা সব সময় নেগোশিয়েট করি বিভিন্ন এজেন্ডা নিয়ে করে, তারপরে জুদের সাথে নেগোশিয়েট করতে হবে, অন্যদের সাথে নেগোশিয়েট করতে হবে ভোটের জন্য। কারণ ডেমোক্রেটিক প্রসেস ইজ এ প্রসেস অফ নেগোসিয়েশন। এটা করেই আমাদের ভোট হওয়ার মানে উনি নির্বাচিত হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেড়ে যাবে। জি, আমরা দুজন অতিথির পর্যালোচনা শুনছিলাম। আজকের মতো সময় শেষ হয়ে গেছে। প্রফেসর ডক্টর শফিকুর রহমান, মোহাম্মদ মালেক, দুজনকেই ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দিয়েছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। দর্শক, ধন্যবাদ জানাবো আমার পক্ষ থেকেও। আওয়াজ ডেমোক্রেসি অনুষ্ঠানে এই ছিল আজকের মতো। টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সঙ্গেই থাকুন সবসময়। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।